বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমরা একটি বর্তমান সময়ের চরম বিতর্কিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে গত দুদিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় পক্ষে বিপক্ষে অনেক মতামত বর্ণনা করা শুরু করে দিয়েছে কিছু কিছু আওয়ামী লীগের দালালরা, যেটা আমাকে ব্যথিত করেছে। সে কারণে আজকের আপনাদের সামনে কিছু কথা না বললেই নয়। আপনারা জানেন যে বর্তমান এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্র এবং জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যতগুলো কাজ তারা গ্রহণ করেছেন ইতিমধ্যেই, সবগুলোই হচ্ছে দেশের মানুষ এবং ন্যায়নিষ্ঠার সাথে জনগণের কল্যাণের জন্য যা যা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে তারা মাঠে নেমেছেন, কাজ করছেন। কিন্তু একটি মহল তাদের এই কাজকে বিতর্কিত করে আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য যে কোনোভাবেই বসে আছে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আজকের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার অনেক সময় পাবো, আজকে বলবো না। আমি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে মাত্র একদিন আগেই ধরতে পারেন যে নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এই নিয়াজ আহমেদ খানের একটু দাঁড়িয়ে আছে। এই নিয়াজ আহমেদ খান চুন্তিতে জন্মগ্রহণ করেছেন, একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া, গালে একটু দাড়ি থাকা, এটা তার জন্য এখন কিছু দুষ্ট অসভ্যদের ঘুম নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন ব্যক্তি নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন। 16 বছরের ইতিহাসে আওয়ামী লীগের যত ভিসি হয়েছেন সবগুলো ভিসির যোগ্যতাকে যদি আপনি একদিকে ধরেন, আর এই ডক্টর নিয়াজ আহমেদ খানের যোগ্যতা যদি আরেক পাল্লায় ধরেন, তাহলেও সেই 16 বছরের সব ভিসির সমানের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন এই ডক্টর নিয়াজ আহমেদ খান। আপনারা জানেন বিগত আওয়ামী লীগের সময় বাংলাদেশের ভিসিগুলো নিয়োগ হতো কিভাবে। ভিসি নিয়োগ হতো সম্পূর্ণ দলের চাটামি যারা যারা করতে পারবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিঙ্গারার তাৎপর্য বর্ণনা করে বক্তব্য দিতে পারবে, যারা আপনার ওই রাজনৈতিক মদতপুষ্ট হয়ে চরম দালালি করতে পারবে, যারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআন ক্লাস অনুষ্ঠানকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত বলে সেই ক্লাসে যারা অংশগ্রহণ করেছে, মাঠে যারা তেলাওয়াত করেছে, অনুষ্ঠান করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে পারবে। আরবি বিভাগের আপনার কি বলে তৎকালীন সময়ের প্রফেসর, তারপরে ডিন, সভাপতি, তারা বিভিন্ন ধরনের আপনার কি বলে আপনার বিশেষ করে ডিন সাম্প্রতিক সময় আমি দেখলাম তারা সেটাকে নিষিদ্ধ করার জন্য চিঠি ইস্যু করেছে, এমনকি যারা যারা এটার জন্য পক্ষে গিয়েছে তাদেরকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে তারা যারা করেছে তারা নাকি ডক্টর নিয়াজ আহমেদের চাইতে অনেক যোগ্য। আজকের সমগ্র বিশ্ববিদ্যালয়টা যে চিন্তা এবং চেতনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই চিন্তা চেতনাকে যারা ধ্বংস করে দিয়েছে গত 16 বছর পর্যন্ত, তারা হচ্ছে আপনার কাছে খুব গুণকীর্তনকারী ব্যক্তি। আর যেই ব্যক্তিটা আজকের শিক্ষায় দীক্ষায় পাণ্ডিত্য অর্জন করেছে, বাংলাদেশের বহু জায়গায় তিনি আজকের যোগ্যতার স্বাক্ষর রেখেছে, দেশে বিদেশে সম্মানিত হচ্ছে, তাকে আপনার কাছে কেমন জানি বিতর্কিত করতে পারলে আপনার খুব ভালো লাগে। কারণ বাংলাদেশের একটা স্বভাব কি জানেন, দাড়ি মোজ থাকলে, টুপি থাকলে, কিংবা একটু নামাজ পড়লে, কিংবা লোকটা যদি ভদ্রভাবে দ্বীন ইসলাম প্রচার করে বা নিজের জীবনে পালন করে, লোকটাকে আপনার সহসাই আপনি জামাত শিবির ট্যাগ লাগিয়ে, অথবা সহসাই আপনি তাকে আপনার কি বলে মানে আপনার বিরোধী মত বানিয়ে দিয়ে তার যোগ্যতাকে খাটো করে দেখবেন। কেন এই বৈষম্যতা? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি কেন? আমরা করেছি যে কোনো জায়গায় কোনো বাছ বিচার চলবে না। প্রত্যেক জায়গায় যার যার জায়গায় যে যোগ্য, যে সবচেয়ে মানুষের কাছে প্রিয়, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে বোঝে এবং শিক্ষা দীক্ষায় সবকিছুতে যোগ্য, তাকেই আমরা সঠিক স্থান দিব। সেখানে তাকে নিয়ে বিতর্ক করার কি আছে? কেন আপনি বিতর্ক করছেন? আপনি বিতর্ক করে কি প্রমাণ করতে চান? আপনি বিতর্ক করে কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনি কি আওয়ামী লীগের ধান্দাবাজি করতে চান? আওয়ামী লীগ যেটা চায় সেটাই আপনি চান?
ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি? সেখানে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা কি নেই? আপনি কার সাথে কি তুলনা করেন? আপনি ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ সাহেবের ব্যাকগ্রাউন্ড জানেন? তার বাপ দাদা 14 গোষ্ঠীর ব্যাকগ্রাউন্ড আপনি জানেন? একজন নিছক ভদ্র সজ্জন শিক্ষিত পণ্ডিতকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারি করতে না পারে, যোগ্যতা না রাখে, তাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে না জানে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস কি? কেন সেই বিশ্ববিদ্যালয় আজকে আপনারা বিতর্কিত করবেন? এগুলা হচ্ছে সব পেইড এজেন্ট, ধান্দাবাজদের কাজ, যাদের কাজই হচ্ছে যে কোনো ভালো কাজ দেখলে তার পিছনে লেগেই থাকবে। যে কোনো ভালো কাজকে দেখলে তার পিছনে লেগে থাকবে। গত 16 বছরে আওয়ামী লীগের সরকারকে নামাতে আমরা ব্যর্থ হয়েছি। কেউ যখন পারি নাই, তখন বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা জীবনকে বাজি রেখে তারপরে যুদ্ধ করে এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। 15 দিন সময় যাইতে পারে নাই, এর মধ্যে আপনি অস্থির হয়ে গিয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলনকে পর্যবেসিত করতে। করে আপনার দ্বিধাবোধ হলো না? লজ্জা করা উচিত আপনাদের। আজকের এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের সেনাবাহিনীর প্রধান যে বর্তমানে রয়েছেন, এই ওয়াকারুজ্জামানরা যদি না থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই জুলুম অত্যাচারের মধ্যে এখনো আপনাকে থাকতে হতো। বাস্তবতা বুঝতে হবে। আগামী 5 বছরে যদি আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়তো, এই আওয়ামী লীগের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতো, আপনি কোন রোমাটা করতেন বলেন? কি করতেন? আপনার কি আছে এমন? আপনার আওয়ামী লীগের সমগ্র জায়গার সব তন্দ্রে তন্দ্রে ওদের সকল অনৈতিক কাজগুলোকে মূলোৎপাটন করে আজকে যারা দেশ শাসন করছেন তাদেরকে নিয়ে কে মানে এইসব খোঁজাখুঁজি পান কোথায়? আপনার কাছে যদি জামাত শিবির ভালো না লাগে, আপনার কাছে যদি দাড়ি টুপি ভালো না লাগে, আপনার কাছে যদি ইসলামপন্থী কাউকে ভালো না লাগে, তাহলে আপনি ওই আওয়ামী লীগ করেন। দান্দাবাজির রাজনীতি এদেশে চলবে না। এদেশে একজন ব্যক্তি, সে যে আদর্শের হোক, আপনি আওয়ামী লীগকে রিমুভ করে তারপরে, আমি তো বারবার বলেছি, এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আওয়ামী বিদ্বেষী যত মানুষ আছে সবাইকে সেট আপ করতে হবে। সে কোন দল কোন মত এটা আমার দেখার বিষয় না, কারণ এই দেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা ধ্বংস করেছে। নিয়াজ আহমেদ সাহেবের রাজনৈতিক কোনো পরিচয় নাই। আমি হয়তো কথা বলছি এ কারণে আপনি তাকে রাজনৈতিক মনে করবেন, সেটাও ভাবার কোনো সুযোগ নাই। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। যদি থেকেও থাকে তাতেও কোনো অপরাধ নাই। অপরাধ তখনই হবে যদি এই নিয়াজ আহমেদ আওয়ামী লীগের দালাল হয়, তাহলে আমরা তাকে মানি না। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকলে বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম জানায়। তাকে আজকের বাংলাদেশের জনগণ অবশ্যই তার পক্ষে অবস্থান নিবে এবং নিচ্ছে। ফেসবুক গুলো দেখেন, কমেন্টস করেন নিয়াজ আহমেদকে নিয়ে, এতদিন ডানপন্থী মানুষের ভালোবাসা নিয়ে। আমি আপনাদেরকে এই জন্য বারবার বলি, যে কাউকে যে কোনো জায়গায় প্রমোট করে আপনি একেবারে সেলিব্রিটি বানিয়ে দিয়ে এরপর জায়গা মতো এসে আপনাকে বাস দেবে, সেজন্য অপেক্ষায় আছে। সাবধান হতে হবে আপনাদেরকে। যে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কিংবা পক্ষে অবস্থান নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে তার সাথে কাজ করবেন। আজকের এই অধ্যাপক নিয়াজ আহমেদকে শোনেন, তার দাদা ম্যাজিস্ট্রেট ছিলেন, তার বাবা ডক্টর শফিক আহমেদ একজন মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন, সম্ভবত যদি মিস্টেক না করি রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তারা বংশগতভাবে শিক্ষিত একটি পরিবার। তিনি আজকের চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি গ্রামে ঐতিহ্যবাহী এই মুসলিম পরিবারের একজন সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তারপরে পৃথিবীর ঐতিহ্যবাহী 3টি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল ফেলো অর্জন করেছেন 3 বার। তিনি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এই ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ 2 শতাধিক প্রবন্ধ এবং বই, এইগুলোর রচয়িতা। পারলে একজন দেখান আওয়ামী লীগের এই মুহূর্তে আপনার কাছে কোন ডাটাবেজে আছে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কাছে যাওয়ার মতো যোগ্যতা। বৈষম্য বিরোধী আন্দোলন তো তখনই সফল হবে যখন কোন জায়গায় কোন মানুষ
দাড়ির কারণে, টুপির কারণে, ইসলামের কারণে, ধর্মের কারণে, শিক্ষার কারণে, বংশের কারণে তিনি নিগৃহীত হবেন না। তিনি যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশনে ভালো অবস্থান গ্রহণ করবেন। সেটাই তো হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট। আজকের সে কারণে বলছি, অধ্যাপক এই নিয়াজ আহমেদ, ডক্টর নিয়াজ আহমেদ, ইনি আমাদের বর্তমান সময়ের এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে আমি মনে করি বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই ডক্টর নিয়াজ আহমেদ সাহেব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, বিশ্ববিদ্যালয়ের মেধা বিকাশের জন্য, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত এই বিশ্ববিদ্যালয়ের সকল গোষ্ঠীর মানুষকে স্বাধীনভাবে চলার জন্য মুক্ত করে দিতে পারবেন, ততদিন পর্যন্ত আমাদের কাছে বাহবা পাবেন। আমি যদি আওয়ামী লীগের আমলেও যা করেছি এখনো তাই কামনা করি, তাহলে বুঝতে হবে ডালমে কুচকালা হয়, আমার ভিতরটা আওয়ামী লীগই। এতদিন জুলুম অত্যাচার যারা সহ্য করেছে, যারা গুলি খেয়েছে, যারা হত্যা হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, সেই সব মানুষদেরকে যদি আপনি ডিসি দেখেন, এসপি দেখেন, সচিব দেখেন, ইউনো দেখেন, যোগ্যতার ভিত্তিতেই হওয়ার পরে যদি তাদেরকে আপনি সহ্য করতে না পারেন, বুঝতে হবে আপনার চাইতে টাটকা দালাল মুনাফিক আর কেউ না। আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখন কমপক্ষে 5 লক্ষ আজকের পুলিশ নিয়োগ দেওয়া দরকার, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যে স্পিরিটের সাথে আন্দোলন করেছে, ওই ছাত্র সমাজের কাছ থেকে রিক্রুট করা উচিত। এবং তা দেশপ্রেমিক এবং তা এই আওয়ামী বিরোধী শক্তির মানুষের কাছ থেকে রিক্রুট করা উচিত, দেশকে শান্তিতে রাখতে হলে। না হয় সকাল সন্ধ্যা আপনার একটার পর একটা গ্যাঞ্জাম লেগেই থাকবে, আপনারা হয়তো সেটা কোনোদিনই আপনারা সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন না। দেখেন না, 2 দিন আগে আনসার ও আয়েশা আমার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের উপরে গায়ে আক্রমণ করার চেষ্টা করে। এটা কোনোদিন মেনে নেওয়া যায়? এটা কোনোদিন হয়? আজকের সে কারণে আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কোনো ব্যক্তির খারাপ কাজের যেমন বিরোধিতা করব, আমরা কোনো ব্যক্তির ভালো কাজ হলে সেটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা আমাদেরকে থাকতে হবে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 16 বছর পরে অন্ততপক্ষে একজন যোগ্য, আদর্শবান, ভালো মানের শিক্ষিত পণ্ডিতকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে পেয়েছে, কোনো সমস্যা নাই। আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমোসা বিক্রেতাকে আপনার মানতে সমস্যা হয় না। আপনার কি বলে ওই আওয়ামী লীগের সরাসরি দালাল যারা ছাত্রদেরকে পিটিয়েছে, মেরেছে, হত্যা করেছে, গুলির নির্দেশ দিয়েছে, সেই সকল শিক্ষককে ভিসি মানতে আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে মানতে। এখন খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে ধরেন আমি লাইভ করতেছি, আমি একটা দল করি, এটা আমার ভিন্ন পরিচয়, কিন্তু আমি লাইভ করছি যেটা বাস্তবতা সেটাকে অনুধাবন করে। এখন যদি আপনি খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে লাগিয়ে দেন যে ফয়জুল সাহেব তো আমাদের না, তাহলে মনে হয় এই কারণেই তো আপনাদের আমাদের আজকের এই বাংলাদেশের দুর্দশা। সত্য চিন্তার মানুষ নাই, বাস্তবতা বোঝার মানুষ নাই। আজকের এই দেশের পরিবর্তন হয়েছে এই মুহূর্তে। আজকে সেই জায়গায়, সমগ্র জায়গায় যারা পরিবর্তন করে দিয়েছে, তাদের স্পিরিটটা অনুধাবন করার মতো যোগ্যতা মানুষ আমাদের সমাজে নাই। এটা আজকের সে কারণেই আমাদের দেশের করুণ পরিণতি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের আগামী দিনে এই দেশকে যদি সুন্দরভাবে রক্ষা করতে হয়, তাহলে আমার বক্তব্য স্পষ্ট। আমার বক্তব্য স্পষ্ট, আওয়ামী বিরোধী সে যে মতের হোক, যে আদর্শের হোক, লোকটা ভারতের পক্ষে অন্যায়ভাবে অবস্থান করবে না। সরকার এই দেশের বাংলাদেশকে বিক্রি করবে না, অন্যায়ের সাথে আপোষ করবে না। সেই সৎ মানুষদেরকে রিক্রুট করতে হবে, সেই সৎ মানুষদেরকে দিয়ে সমগ্র প্রশাসন সাজাতে হবে, সেই সৎ মানুষদেরকে নিয়ে দেশকে সাজাতে হবে। তারপরে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে যদি আপনি অস্থির হয়ে যান, সব আমসালা সব আমরা ধ্বংস করবো, আমরা শেষ করে ফেলবো। আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায়
যে সকল আওয়ামী লীগের ঘাপটি মারা দালাল রয়েছে, এই দালালদেরকে মূলোৎপাটন করা ছাড়া এই দেশের কোনো সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে না। কেমনে করবে? আপনি আজও যদি বাংলাদেশে আগামীকালকের নির্বাচন দেন কিংবা কোনো ধরনের কোনো কিছু ঘোষণা করেন, সব ঘাপটি মারাগুলো ওদের হাতে অস্ত্র, ওরা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। এই দালালগুলো এসে আপনার বুকের উপরে গুলি চালিয়ে তারপরে আবার আর একটা সেকেন্ড বিপ্লব করার ধান্দায় লিপ্ত থাকবে। অতএব আপনাকে কি করতে হবে? আপনাদেরকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে, নিজেদের মানুষগুলোকে আনতে হবে, বিশ্বস্ত পিপলদেরকে আনতে হবে। বাংলাদেশে একটা গণতন্ত্রের একটা স্লোগান দেখি ইদানিং, অনেকেই বলে গণতন্ত্র মানে, গণতন্ত্রের পক্ষে অস করে। কিন্তু গণতন্ত্র মানে এই নয় যে আপনি গণতন্ত্র মানলেন আর গণতন্ত্র মানার পরে আপনি আবার নিজে নিজে বললেন অমুক পন্থী মানুষরা অনেক আগিয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, তাদের এই কাজ করছে, তারা মনে হয় আবার চলে আসে কিনা। এই সন্দেহ আপনি পোষণ করেন কেন? গণতন্ত্রের তো নিয়ম হচ্ছে একজন ব্যক্তি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, হেফাজত করে, চরমনাই করে, যাই করুক না কেন, জনগণ যদি ওই রুট লেভেল থেকে জামাতকেও বাছাই করে কিংবা চরমনাইকেও বাছাই করে, তাকে অ্যাপ্রিসিয়েট করা, মেনে নেওয়ার নামই তো গণতন্ত্র। আর আপনারা কি গণতন্ত্র করতে চান? আপনারা গণতন্ত্র করতে চান আপনার চুরি, আপনার ডাকাতি, আপনার সন্ত্রাসী, আপনার অন্যায় কাজগুলোকে যারা প্রমোট করবে ওইটাকে মেনে নেওয়ার নাম গণতন্ত্র। এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্র হতে হবে প্রত্যেকটি ব্যক্তির, যার যত জনপ্রিয়তা আছে, সে যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তাকে আপনি বাধাগ্রস্ত করবেন না। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে নাই, খালেদা জিয়া করে নাই, আমি বিশ্বাস করি তারেক রহমানও সেটা কখনোই পছন্দ করবেন না। কিন্তু যারা এই ধরনের বর্তমান সমাজের মধ্যে কূট কৌশলে লিপ্ত রয়েছেন, লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অমুকে মনে হয় এসে যেতে পারে, আসলে সমস্যা কি? যদি কেউ তার যোগ্যতায় এসে যায়, তোমার আমার সমস্যা কি? সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হয়েছে দাড়িতে, সমস্যাটা হয়েছে টুপিতে, সমস্যাটা হয়েছে ইসলামে। এই মানুষগুলো তাদের মূল ধান্দাই হচ্ছে মানে যে কোনো মূল্যে ইসলামপন্থীদেরকে ঠেকাতে হবে। আর আমার মূল ধান্দাই হচ্ছে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের কার্যক্রমকে বন্ধ করতে দেয়া হবে না, হবে না, হবে না, সে আমার চরম শত্রু হলেও। ধান্দাবাজির জায়গা পাও না। এই ধান্দাবাজি এই দেশে চলবে না। প্রশাসনে এত বামপন্থী মানুষ নিয়োগ পায়, এত বামপন্থী মানুষ সচিব হয়ে যায়, আপনার ইউনো হয়ে যায়, পুলিশ হয়ে যায়, কারো কোনো বিবৃতি নেই। একজন ডানপন্থী মানুষ যদি নিয়োগ পায়, সাথে সাথে আপনাকে তাকে উঠে পড়ে লেগে হয় জামাত শিবির, নয় হেফাজত, নয় তাবলিগ, নয় আপনাকে শাসনতন্ত্র বানিয়ে দিতে হবে। কেন এই মানসিকতা পোষণ করেন আপনারা? কেন? তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কত মানুষ নিয়োগ পেয়েছে, কাউকে নিয়ে কোনো মন্তব্য নাই। একজন দাড়িওয়ালা নিয়োগ পাইছে, সবার মন্তব্য শুরু হয়ে গেছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নিয়োগ পাচ্ছে, কারো কোনো মন্তব্য নাই। একজন উচ্চ শিক্ষিত অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ নিয়োগ পেয়েছে, আপনার চুলকানি শুরু হয়ে গেছে। নিয়াজ আহমেদ কেন পাইল? তার বাড়ি চুনতি কেন? তার বাড়ি চিটাগাঁয়ে কেন? তার বাড়ি এই কেন, সেই কেন? কেন এত জ্বালা? কেন এত জ্বলছে? কেন? বৈষম্যহীন এই বাংলাদেশ মানে এই নয় যে আমি ওই অঞ্চলের হলে নিয়োগ পেতে পারবো না, আমি ওই মাদ্রাসার হলে নিয়োগ পেতে পারবো না, আমি ওই দলেরকে পছন্দ করলে নিয়োগ পেতে পারবো না। এটা তো হতে পারে না। এটা তো আওয়ামী লীগের কালচার। আওয়ামী লীগ যা বলবে, আওয়ামী লীগ যা করবে, সেটাই যদি আপনি বাস্তবায়ন করেন, বুঝতে হবে আপনিও আওয়ামী লীগ, কিন্তু চেহারাটা একটু ভিন্ন আদলে মানুষের কাছে গ্রহণ করার জন্য ভিন্ন চরিত্রে কথা বলেন। মূলত এটা টাউটগিরি, এটা বাটপারগিরি, এটা আর কিছুই নয়। বাংলাদেশকে ছেড়ে দিন, উন্মুক্ত জায়গায় ছেড়ে দিন বাংলাদেশের জনগণকে। জনগণ সিদ্ধান্ত নিবে ব্যালটের মাধ্যমে। দেশে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা যেই দল করবে সেই দলকে আপনি স্যালুট করবেন। সেই দল স্বভাবতই বাংলাদেশের বৃহত্তর দল বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, আরো নতুন নতুন কত দল আছে। সব দল মিলেও যদি একসাথে রাষ্ট্র ক্ষমতা যায় কোনো সমস্যা নাই। আর এই দলের মধ্য থেকেও যদি কেউ না কেউ এগিয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনার চিন্তা চেতনার মধ্যে যে ধর্মভিত্তিক মানুষগুলো জায়গা যায় কিনা। আমাকে অনেক সময় অনেকে বলে, হাসে আর বলে, ভাই আপনি তো অনেক মানুষের ভালোবাসা পান, আপনার মতো মানুষকে
এই ধর্মের কারণে কেউ না কেউ আবার পিছনে ঠেলে দেয় কিনা। আমি বলছি ধর্মের কারণে যদি কেউ আমাকে পিছনে ঠেলে দেয় তাহলে বুঝতে হবে আমার মতো মানুষকে ক্যারি করার যোগ্যতা যদি না থাকে তাহলে জনগণ সেটার জবাব সঠিক পদ্ধতিতে দিবে। ব্যালট ছাড়াও এদেশের মানুষ ভিন্ন পদ্ধতিতে মানুষকে উঠিয়ে নিতে পারে, সেটা এই 2024 সালের ছাত্র জনতার বিপ্লব দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। অতএব ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। কোন পরাশক্তি আপনাকে আমাকে দবিয়ে রাখতে পারবে না। যদি জনগণ আপনার সাথে থাকে, যদি ন্যায় নিষ্ঠার সাথে আপনি আদর্শবান রাজনীতি করতে পারেন, আপনাকে কেউ কোনো জায়গায় বাধাপ্রাপ্ত করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে কংগ্রাচুলেট করছি। তাকে আমি ধন্যবাদ জানাই যে তার মতো একজন মেধা ভিত্তিক একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেল। এটা তো আমাদের গর্বের, এটা তো আমাদের আনন্দের। এটাই তো বাংলাদেশের জনগণ চেয়েছে, এটাই আমরা চেয়েছি। এই বাংলাদেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বাংলাদেশের অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে আমি অনুরোধ করব, বাংলাদেশের সমগ্র জায়গায় আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, শিক্ষার নামে শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস প্রতিষ্ঠা করেছে, চাঁদাবাজি করেছে, ধর্ষণ করেছে, তাদের প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করে দেশপ্রেমিক ধর্মভিত্তিক ভালো মানুষগুলোকে আপনারা এখনই সেট আপে দিয়ে দিন। না হয় এই দেশের মানচিত্র ওরা গিলে খাবে। ওরা এই দেশের এটাকে ক্যাডার ভিত্তিক, আপনার কি বলে এটাকে, এই টেন্ডার ভিত্তিক একজন আর একজনকে দিয়ে তারপরে এই দেশটাকে ধ্বংস করে দিবে। সেই সুযোগ দেয়া যাবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি দল পেশা কথা বলতে অপছন্দ করি। আমি সৎ চিন্তার মানুষগুলোকে সমগ্র দলের মধ্যে দেখতে চাই। হোক লোকটা বিএনপি করে, কিন্তু লোকটার মধ্যে দেশপ্রেম থাকতে হবে, লোকটার মধ্যে আদর্শ থাকতে হবে, লোকটার মধ্যে ধর্মচিন্তা থাকতে হবে। যদি সেটা থাকতে পারে তারাই মূলত সংসদে গিয়ে, রাষ্ট্রে গিয়ে ভালো কাজ করতে পারবে। কিন্তু লোকটা যদি আদতেই সন্ত্রাস হয়, শয়তান হয়, সে লোকটা যদি জামাত ইসলাম কইরাও রাজনীতি করে, কোনোদিন আপনি অ্যাকসেপ্ট করলে দেশের ক্ষতি ছাড়া উপকার হবে না। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে, এই স্বাধীন বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য দেশপ্রেমিক এবং চিন্তা চেতনায় আদর্শ কি লালন করে সেটা আমাদের দেখার বিষয়। হুজুগে বাঙালি হওয়ার দিন শেষ। হুজুগে বাঙালি হওয়া যাবে না। আমরা অতি আবেগতাড়িত অনেক সময় অনেক কথাই কারো কিছু শুনলেই বিশ্বাস করে বসে থাকি, কিন্তু ভিতরে ভিতরে লোকটা যে পার্শ্ববর্তী দেশের একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট, এইটা বুঝতে আমাদের সময় চলে যায় 10 বছর। সেই কারণে বাঙালির দুর্গতি। আমি এই কথাগুলো বারবার অনেক সময় ক্লিয়ার বেশি করি না, করতে গেলে সহ্য করতে পারবেন না, বুঝবেন না কাকে মিন করি, কাদেরকে মিন করি, কিন্তু বাস্তবতা তাই। সবার আগে দেখবেন যেই লোকটা ইসলামপন্থী ধর্মভিত্তিক ব্যক্তিদের নিয়ে চুলকানি, প্রথমেই বুঝবেন ওই লোকটা আপনার কোনো আপন কেউ না। লোকটা আপনার কাছে বিএনপি সাহেব যে ভালো ভালো কথা কইবে, হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে এই দলটার চাইতে আর কিছু নাই, কিন্তু পরক্ষণেই একটা খোসা মারবে। এই দেশে আর যাই হোক হুজুরদের জাগতে দেওয়া যাবে না, দাড়িওয়ালাকে আসতে দেওয়া যাবে না, ইসলামকে আসতে দেওয়া যাবে না। তখনই বুঝবেন এই শালা টাটকা মোনাফেকটা আপনার কেউ না, ও বিএনপিরও কেউ না, ও ক্ষতি করার জন্য আসছে। কারণ ও সুযোগ সন্ধানী, ও চায় আওয়ামী লীগের বিপক্ষে অন্তত পক্ষে ধর্মভিত্তিক কোন মানুষগুলোর প্রোগ্রেস না হোক। ওই পালিয়ে পুলিয়ে ওদের সাথে থেকে আবার ষড়যন্ত্র করে কয়েকদিন পরে বাংলাদেশটাকে দখল করবে। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাটাস বুঝতে হবে, এই মুহূর্তে কি আদর্শ পোষণ করা উচিত সেটা বুঝতে হবে। সমগ্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। আওয়ামী বিরোধী সমগ্র রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী 10-15 বছর পর্যন্ত নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জন্য আগামী দিনে এর চাইতেও কঠিন দিন অপেক্ষা করবে। সেইটা হতে দেয়া যাবে না। আর কঠিন দিন যদি অপেক্ষা করাতে না চান, তাহলে সৎ চিন্তার মানুষগুলোকে আনতে হবে। প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায়, রাষ্ট্রের সমগ্র জায়গায় তাদেরকে নিয়োগ দিতে হবে। আর যারা অল্পতেই বিক্রি হয়ে যান, সব ধান্দাবাজ। এ কারণেই আমার সাথে আপনার মতের পার্থক্য। এদেশে ভারতপন্থী সাইজে রাজনীতি করা যায়, চায়নাপন্থী সাইজে রাজনীতি করা যায়, আমেরিকা সাইজে রাজনীতি করা যায়। এদেশে আপনার কি বলে
বামপন্থী সাইজা অমুক দল করে রাজনীতি করা যায়? কেন ইসলামপন্থী সাইজা আপনি বড় বড় রাজনৈতিক দলের মধ্যে নেতা নেত্রী হতে পারবেন না কেন? তার মানে এটাই হচ্ছে বৈষম্য, এটাই হচ্ছে বৈষম্য। এই বৈষম্য আপনাদেরকে আমাদেরকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে বাংলার জনগণের সত্যিকার আদর্শ, সত্যিকার চিন্তা চেতনা প্রতিষ্ঠা করতে হবে। আমি মনে করি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান দুঃসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারবেন। আমি বাংলাদেশের সমগ্র জনগণকে অনুরোধ করব, এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের সকল মানুষের ভালোবাসার ফসল। এই তত্ত্বাবধায়ক সরকারকে আপনাদের সহযোগিতা করতে হবে, এমনভাবে সহযোগিতা করতে হবে যাতে করে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দিয়ে একটি স্বাধীন, সুন্দর, সার্বভৌম গণতান্ত্রিক প্রক্রিয়ার বাংলাদেশ উপহার দিতে পারে। সেই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 16 দিন বয়স হইতে পারে নাই, এ আন্দোলন সে আন্দোলন, অমুক তমুক দাবি দেওয়া, এগুলো হচ্ছে আওয়ামী লীগের প্ল্যান। 16 দিন শেষ হতে পারে নাই, নির্বাচন নিয়ে অস্থিরতা, এটা আওয়ামী লীগের প্ল্যান। কারণ এই মুহূর্তেও যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বেনিফিটেড হবে, কিন্তু যদি আরো 2 বছর, 1 বছর কিংবা 6 মাস সময় পরে হয় আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের ভয়। কারণ আপনারা ভালো করে জানেন, আওয়ামী লীগ ডাকাত সেজে বাংলাদেশে অস্থিরতা করতে চেয়েছে, চোর সেজে পালিয়েছে। আমাদের দেশপ্রেমিক জনগণ সারা রাত পাহারা দিয়ে দেশকে রক্ষা করেছে। আওয়ামী লীগ পুলিশ দিয়ে দেশটাকে ধ্বংস করতে চেয়েছে, তাদেরকে স্ট্রাইক করে তারা কাজে যোগদান না করার কারণে তারা মনে করেছে দেশটা শেষ হয়ে যাবে। ছাত্র জনতা রাস্তায় রাস্তায় ট্রাফিক দিয়ে দেশকে রক্ষা করেছে। আওয়ামী লীগ এখানেও পরাস্ত হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন ধরনের মানুষদেরকে দাবি দেওয়া পেশ করিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে উপস্থিত করিয়েছে, কিন্তু সেখানেও তারা পরাস্ত হয়েছে। ধৈর্যের পরিচয় দিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ সর্বশেষ আনসারদেরকে ডেকে এনে আরেকটি বিপ্লব করাতে চেয়েছে, সেখানেও তারা ধান্দাবাজিতে ধরা খেয়েছে। 15ই আগস্ট তারা চেয়েছে একটি অপকর্ম করতে, তাও তারা ধরা খেয়েছে। সব ধরা খাওয়ার পরে আওয়ামী লীগ এখন চেষ্টা করছে এই আপনার মধ্যে আমার মধ্যে খোসাখুসি লাগাইয়ে দাও। এই খোসাখুসিতে আওয়ামী লীগ চিন্তা করে, যেই আওয়ামী লীগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার অপরাধ সাজিয়ে দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দী রেখেছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমার মাকে জেলে রেখেছে, সেই আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বস্ত কোনো বন্ধু হতে পারে? কোনোদিন নয়। কিন্তু এই আওয়ামী লীগের সজীবজের জয় এখন বলে বাংলাদেশের খালেদা জিয়াকে জেলে রাখা আমাদের ভুল ছিল, এবং বিএনপি না হয় কি বলে, বিএনপি না হয় আওয়ামী লীগ, দুটো বড় দল, কেউ না কেউ ক্ষমতায় আসবে। এতদিন এটা মাথায় ছিল না? আপনি যদি এখন আওয়ামী লীগকে বিন্দুমাত্র বিশ্বাস করেন, ওরা আপনার ঘাড়ের উপরে বসে আপনাকে বন্দুক দিয়ে শেষ করবে, হ্যাঁ, তবে আজকেই করবে না। ওরা জানে যে একটা টাইম আমাকে অপেক্ষা করতে হবে, আপনার সাথে তাল মিলিয়ে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করিয়ে দিয়ে এই টাইমটা পাস করবে। কিছুদিন পরে গিয়ে সে, আপনি যখন দুর্বল হয়ে যাবেন, কারণ আমাদের মধ্যে অনৈক্য তৈরি হবে, হওয়ার কারণে আপনি দুর্বল হবেন, দুর্বল হওয়ার কারণে সে আপনার কাঁধে অস্ত্র ধরবে। অপেক্ষা করেন। সেজন্য এখন যেটা করতে হবে, বাংলাদেশের আওয়ামী বিরোধী যেই হোক, সেই লোককে আপনি বিএনপি করলেও অ্যাপ্রিসিয়েট করবেন, জামাত করলেও অ্যাপ্রিসিয়েট করবেন, চরমনাই হলেও অ্যাপ্রিসিয়েট করবেন, তাদের হাতে শক্তিশালী করবেন, তাদের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি বোকার স্বর্গে বসবাস করবেন যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শত্রু বানিয়ে দিবেন, যখন আপনি সেনাবাহিনীর প্রধানকে শত্রু বানিয়ে দিবেন। এর চাইতে বোকার রাজনীতি আর কিছুই হতে পারবে না। অতএব সাবধান, এই কাজ ভুলেও করা যাবে না। এই কাজ আওয়ামী লীগের পলিসি। বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে আপন ভেবে যতক্ষণ তারা ক্ষমতায় থাকতে চায় থাকতে দিয়ে দেশকে সংস্কার করে তারা অবশ্যই বিদায় হবে, এটাই বাস্তবতা। কোন সরকারই এই ঝঞ্ঝাল কাঁধে নিয়ে বসে থাকবে না, তাদেরকে একটা সম্মানিত সময় দিতে হবে। সময়টা শেষ হওয়ার পরে নির্বাচন করলে আপনাদের প্রতি তাদের সফট কর্নার থাকবে, এবং বাস্তবতা হচ্ছে আপনারাই ক্ষমতায় হয়তো আসবেন, কিন্তু তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। আর্টিকেল লেখে আর টকশো করে দেশ পরিচালনা হয় না। বক্তব্য একটা দিয়ে দিলাম আর লিখে দিলাম, তা দিয়ে দেশের মানুষের ম্যান্ডেট বোঝা যায় না।
গত 20 বছরে বাংলাদেশের বহু সংস্কৃতি পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। এই 20 বছর আগে যেই আলেম ওলামা ঐক্যবদ্ধ ছিল না, সেই আলেম ওলামা এখন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছে দেশ রক্ষার জন্য। অতএব আপনি ওই একটু বাম রাম ঠিক রাখতে গিয়ে আপনার তলানি থেকে বড় বড় রাঘব বোয়ালদেরকে হারিয়ে ফেলবেন, সেটা কিন্তু রাজনীতির জন্য কঠিন, সেটা কিন্তু সঠিক হবে না। অতএব ভাও বুঝতে হবে, পলিসি বুঝতে হবে। মন্দের ভালো মানুষ একটা কথা বলে, সেই পছন্দের তালিকায় আমরা কিন্তু আছি। আওয়ামী লীগের বিপক্ষে মানুষ অবস্থান করতে গেলেই আপনাকে চয়েস করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তাড়াহুড়া করা যাবে না। অতিরিক্ত তাড়াহুড়া করলে আমাদের আমসালা সব কিন্তু শেষ হয়ে যাবে। অতএব দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে প্যাট্রোনাইজ করা শিখুন, ক্যারি করা শিখুন, তাদেরকে গ্রহণ করা শিখুন, তাদের মনোভাব বোঝার চেষ্টা করুন, তাদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আপনি উপরে যাওয়ার চেষ্টা করুন। তাহলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আপনাকে আমাকে তো ভারত 15 বছরে কিছুই দেয় নাই, পার্শ্ববর্তী অন্য দেশগুলো কিছুই দেয় নাই। মূলা ঝুলিয়ে রেখে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে অনেকেই হত্যা করেছে। অতএব এত স্থিরতার আমাদের তো কিছু নেই, এত পণ্ডিতগিরি জাহির করার তো কিছু নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অমুকের দালাল তমুকের দালাল বানানোর সময় তো আমাদের এখনো আসে নাই, যদিও কেউ বলেন নাই। আমি অ্যাডভান্স বলে রাখছি, সেনাবাহিনীর প্রধানের গোপন কি উদ্দেশ্য আছে এত বোঝার তো এখনো সময় হয় নাই। যদি তার উদ্দেশ্যই থাকতো তাহলে ওই 5ই আগস্ট তিনি চাইলে মার্শাল্লাহ দিয়ে দেশটাকে দখল করে নিতে পারতেন, কারণ তখন তার প্রতি জনসমর্থন ছিল। কিন্তু সেটা তো তিনি করেন নাই, করবে না। এত বেশি বোঝা ভালো না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে এখনো আওয়ামী লীগই ক্ষমতায়, এইরকম মনে করে আপনার সময় পার করতে হবে। কেন বলছি? যদি শেখ হাসিনা আজও ক্ষমতায় থাকতো, আপনার মাথায় তো কোনো প্ল্যানই নাই 29 সালের আগে তার পরিবর্তনের, তাহলে এই 4.5 বছর আগে যে আপনি পরিবর্তন পেয়ে গেলেন, এটাই তো গড গিফটেড, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আর কি চান আপনি? অতএব আমি সবাইকে অনুরোধ করব, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবেন। দল আপনি যেটাই করেন, আমার সাথে আপনার কোনো বিরোধ নাই। দেখেন, আমি কোনোদিন আওয়ামী বিরোধী কোন দলের বিরুদ্ধে কথা বলি না। আমি দেশপ্রেমিক সকল দলের ঐক্যবদ্ধতা চাই, কিন্তু ইন্টেলেকচুয়াল গেমটা আপনাকে বুঝতে হবে। এটা আপনারা বুঝবেন। আমি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের এই নিয়োগ প্রসঙ্গক্রমে গিয়ে অন্য বিষয়েও একটু টাচ করার চেষ্টা করেছি, যদিও আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও এবং বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসব, এবং অনেক কথাই বলতে হবে, কারণ আমাদের দেশবাসীকে সঠিক গাইডলাইন দিতে হবে। আমাদের অনেক ইউটিউবার আছে, অনেক বুদ্ধিজীবী আছে, যারা সকালে একটা বলে, বিকেলে একটা বলে, রাতে একটা বলে, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দেয়। এখন সকালের ভিডিওটা আপনার পক্ষে হয়ে যায়, আপনি শেয়ার করেন, লাইক দেন, ভক্ত হয়ে যান। বিকালবেলা যে তিনি আপনাকে ক্ষতি করার জন্য বসে আছে, আপনার এটা মাথায় থাকে না। এখন সকালে তো উপকার করে ফেলাইছেন, ভোরবেলা তো তার ভিডিও পোস্ট করে ফেলাইছেন, তাকে তো জিন্দাবাদ দিয়ে ফেলছেন। এখন বিকালবেলা যখন আপনার পাইন মারে, বাস দেয়, তখন না পারেন সইতে, না পারেন কইতে, মাঝখানে পইরা আপনি মাইনকে চিপাই আছেন। আমি এটা জানি। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে কারণে আদর্শ ভিত্তিক লড়াই চলছে বাংলাদেশে। কেউ ভাববেন না যে এমনি এমনি মামু বাড়ির ফল। আমি একটা বক্তৃতার ভিডিও দিয়ে দিলাম আর আমার কথায় মনে হয় দেশ স্বাধীন হয়ে গেছে। কশিন কালেও না। বাংলাদেশ যারা স্বাধীন করেছে, এই দেশের মানুষের মানসিকতা এখন এই, তারা সবচাইতে যারা জুলুম অত্যাচার বেশি সহ্য করেছে, তাদের প্রতি মানুষ সফট কর্নার হয়ে বসে আছে। সেখানে কেউ দাড়ি মোছের কালার দেখতে যায় না, টুপির কালার দেখতে যায় না, দলের কালার দেখতে যায় না। আর যারাই টাউটবাটপারি করেছে, জনতার কাতারে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তারা যত বড় জনপ্রিয় ব্যক্তি হোক, তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করে নাই। দেখেন না জেনারেল কি জানি নাম, ইব্রাহিম, সৈয়দ ইব্রাহিম, কক্সবাজার থেকে আওয়ামী লীগের নির্বাচন করেছিল কি মার্কা দিয়ে, এই আওয়ামী লীগের অবৈধ সংসদে ছিল, মনে আছে তার নাম? এক সময় অনেক জনপ্রিয় ছিল, বাংলাদেশের কেউ তাকে গনেও না, পাত্তাও দেয় না। এখন কোন বাসায় কোন জায়গায় ঘুমিয়ে আছে আমি জানি না। শামসের মুবিন কোথায় একটু চিন্তা করে দেখেন। নারায়ণগঞ্জের নেতা অ্যাডভোকেট তৈমুর আলম কোথায় এখন? অথচ তারা কিন্তু এক একজন বাগা বাগা বড় বড় নেতা।
কিন্তু আদর্শ এবং বাস্তবতা বুঝতে পারে নাই, দালালি করতে গিয়ে চরমভাবে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব এই মুহূর্তেও অনেকে ভাববেন না যে দল আমি বাংলাদেশের সবচেয়ে বড়টা করি বিদায়ী আমি এমনি এমনি হয়ে যাবো, সেই চিন্তা নাই বাংলাদেশে। বাংলাদেশের 300 আসনের নির্বাচন, প্রত্যেকটা আসন ভিত্তিক ক্রাইটেরিয়া হবে, আসন ভিত্তিক প্রার্থীর উপরে নির্ভর করবে। যদি সেই প্রার্থী আপনার আসনে একজন জামাতেরও প্রার্থী হয়, কিন্তু লোকটা দালাল হয়, টাটকা মুনাফেক হয়, দেশদ্রোহী হয়, ভারতের দালাল হয়, আপনি বুঝবেন না যে জনগণ তারে ভোট দেবে, মোটেও না। ওর বিপক্ষে যদি অন্য কোনো একজন স্বতন্ত্রও থাকে, পাবলিক তারে ভোট দিয়ে জয়যুক্ত করবে, কারণ পাবলিক আর দালাল চায় না। এটা আমি জামাত দিয়ে উদাহরণ দিছি এই জন্য যাতে বুঝতে সহজ হয়। যে কোনো দলের ক্ষেত্রে মুনাফেকদেরকে, দেশদ্রোহীদেরকে, দেশ বিরোধী চক্রকে, ইসলাম বিরোধী চক্রকে কেউ ভোট দেবে না, কেউ দেবে না। ওই চিন্তা মাথায় মোটেও আনবেন না। যদি ভোট পাইতে চান, জনতার কাছে দাঁড়াতে চান, আপনার আইডিওলজি স্পষ্ট করেন। আপনি দল করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনার আদর্শ থাকতে হবে স্টেট কার্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। মানুষ বুঝতে হবে এই লোকটার পিকচার এই লোকটা এইটা করতে চায়, এই লোকটা আমার ক্ষতি করবে না, এটা মানুষকে বুঝতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটা পারবেন না, সেভাবে আপনি এই দেশের মানুষের জনপ্রিয় কোনো ব্যক্তি হতে পারবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই তত্ত্বাবধায়ক সরকারের কারণে আমরা অনেকগুলো বেনিফিট পেয়েছি। তার মধ্যে প্রথম বেনিফিট আপনি দেখেন, যেদিনই এই 5ই আগস্ট সংগঠিত হলো, সেদিন রাতেই এক আদেশের মধ্য থেকে বাংলাদেশের সমগ্র যে এপ্রিল এবং জুলাই এবং আগস্ট মাসে যত ধরনের মিথ্যা মামলা দিয়ে মানুষকে গ্রেপ্তার হয়েছে, সবার মুক্তি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হয়ে গিয়েছে। আগামী 4 বছর যদি এই আওয়ামী লীগ থাকতো, এই মানুষগুলার এখন জেলে থাকা লাগতো, খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা হইতো না। শুকুর আদায় করতে হবে আল্লাহর দরবারে, একদিনে যে সফলতা পেয়েছি সেইটাই তো আমাদেরকে আরো 2-4-5 মাস শুকুর আদায় করলে শেষ হবে না। এরপরে দেখেন, বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ঘোষিত সমগ্র দল এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এটাই তো আপনার জন্য বড় প্রাপ্তি। সকল অন্যায়কারী মামলাগুলো উঠে যাচ্ছে, এটাই তো বড় প্রাপ্তি। আপনি জেলের কাঠগড়ায় না থেকে রাজনীতি করতে পারছেন, মিছিল মিটিং করতে পারছেন, এটাই তো বড় প্রাপ্তি। আপনার বাংলাদেশের যেই জামাত, শিবির, ছাত্রদল, যুবদল কিংবা এই চরমনাই কিংবা ইসলামপন্থী যে যেখানে যতটুকু যোগ্য, যারা বঞ্চিত ছিল তারা আজকে রিক্রুটমেন্ট হচ্ছে, তারা আজকে নিয়োগ পাচ্ছে, এটাই তো আপনার প্রাপ্তি। পিঠে ছালা বেঁধে আগামী 4 বছর থাকতেন, আর তার চাইতে এখন পাতলা কাপড়ের জামা গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। এটাকে যদি অনুধাবন করতে না পারেন, তাহলে আবারও কুচক্রী মহল বসে থাকবে না। তারা ষড়যন্ত্র করে এই সরকারের চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে দিয়ে আমাদের চিন্তার বাহিরে যে সকল মানুষ, তাদেরকে আবার ডেকে এনে বসিয়ে দিবে। অতএব সাবধান হন। আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী বিরোধী যারাই বসবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। ওখানে খোঁচাখুচি করা যাবে না। অমুকে শিবিরের, অমুকে তাবলিগের, অমুকে জামাতের, অমুকে ছাত্রদলের, এইটা দেখার এখন আর সময় নাই নাই নাই। বাংলাদেশকে রক্ষা করতে হলে সমগ্র সেক্টরগুলোতে রিফর্ম করতে হবে, ভালো ভালো মানুষগুলোকে ঢুকিয়ে দিতে হবে। যে কোনো মূল্যে পৃথিবীতে যতগুলো এম্বাসি রয়েছে, সবগুলোর অ্যাম্বাসেডার পরিবর্তন করতে হবে, ডানপন্থী মানুষগুলোকে বসিয়ে দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে আগেও যেমন দেশ চলছে এখনো তেমন চলবে, তাইলে আপনি এই স্বাধীনতার স্পিডের সাথে বেইমানি করছেন। মনে রাখবেন, 5ই আগস্ট বাংলাদেশে যে যুদ্ধে আমরা জয়যুক্ত হয়েছি, এটা কোনো অভ্যুত্থান নয়। আপনার সাথে আমার পার্থক্য এইখানেই। আমি এটাকে অভ্যুত্থান হিসেবে মেনে নেই না, এটাকে আমি সেমি বিপ্লব মনে করি। এটা বিপ্লবের ক্রাইটেরিয়ার কাছাকাছি মনে করি। হয়তো আপনার পূর্ণাঙ্গ বিপ্লবকে, অনেক আদর্শ ভিত্তিক বিপ্লব, সেটাকেও আমি বলি না, কিন্তু এটাকে আমি পূর্ণভাবে সমর্থন করি যে এটা একটা ছাত্র জনতার বিপ্লব। এবং এই বিপ্লবটা তারাই করেছে যারা সবচাইতে বেশি নির্যাতিত ছিল, যারা সবচাইতে বেশি কোণঠাসা ছিল, তারা মিলে এই বিপ্লব করেছে। অতএব এখানে এই বিপ্লবকে কলুষিত করার কোনো সুযোগ নেই। অতএব এই বিপ্লব আমাদের বিপ্লব। এই বিপ্লবের সাথে গাদ্দারি যারাই করবে, সে আমার দলের হোক, আপনার দলের হোক,
তাদেরকে চিহ্নিত করে করে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি থেকে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের সকল ইসলামপন্থী মানুষদের ঐক্য হচ্ছে জেনে আমি আনন্দিত। তারা রাজনীতিতে অবদান রাখুক, দেশ গড়ার কাজে অবদান রাখুক। আমি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিকে অনুরোধ করতে চাই, আপনারা সমগ্র বাংলাদেশের নেতা কর্মীদেরকে আহ্বান করে জানিয়ে দিন, সকল জায়গায় সুষ্ঠু সুন্দর শান্তি বিনির্মাণের জন্য তারা অবদান রাখবে। যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, সবগুলোকে দল থেকে বের করে দিয়ে এই ছাত্র আন্দোলনের স্পিরিট জাতীয় যে সকল নেতা রয়েছে তাদেরকে আপনাদের দলের মধ্যে রিক্রুট করে স্থান করে দিতে হবে, ডানপন্থী মানুষগুলোর জায়গা করে দিতে হবে। যদি সেটা সক্ষম হয় তাহলে আপনি নামে বিএনপি থাকলেও এদেশের ডানপন্থী মানুষরা আপনার ধানের শীষেই ভোট দিয়ে আসবে, কোনো চিন্তা করা লাগবে না। কিন্তু লোকটা যদি এজেন্ট হয় আওয়ামী লীগের, লোকটা যদি এজেন্ট হয় দালাল হয় ভারতের, তাহলে মনে করবেন না যে ধানের শীষ নিয়ে আসলেই নির্বাচন করবে আর দাঁড়িপাল্লা নির্বাচন মানে নিয়ে আসলেই জয়ী হবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। দালাল মুক্ত বাংলাদেশ চাই। সে কারণেই আমি বলছি, এই দালাল যারাই হবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে এবং বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে হবে। তাদের পাশে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। সেই উদাত্ত আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের উত্তর সমৃদ্ধ কামনা করছি এবং বাংলাদেশের যেই জায়গায় দেশপ্রেমিক নাগরিকরা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনাদের প্রতি শুভকামনা ব্যক্ত করছি এবং রাজনীতিতে এই মুহূর্তে যারা মাঠে ময়দানে থেকে মানুষের পাশে সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা আপনাদের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আসুন দেশ রক্ষার কাজে। আরেকটি ছোট্ট এলান, যেটা আমি হয়তো আপনাদেরকে লাইভে ভিডিওর মাধ্যমে দিয়েছি। আমি গতকালকে রাত প্রায় অর্ধরাত পর্যন্ত আমি নোয়াখালীতে ছিলাম, ফেনীতে ছিলাম, সেখান থেকে আবার ঢাকায় এসেছি। আবারও আমরা 2-1 দিনের মধ্যে নোয়াখালী, ফেনী এবং পার্শ্ববর্তী যেসব অঞ্চলে বেশি বন্যা দেখা দিবে সেখানে আমরা যাব। আপনাদের কাছে অনুরোধ, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগে আপনি অংশগ্রহণ করার আগে আপনার পছন্দের কোনো উদ্যোগ থাকলে সেখানে অংশগ্রহণ করুন। সবচাইতে নিজে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ থাকলে সেটা করে দিন। যদি সেটা না পারেন, আমার মতো অদমকে বিশ্বাস করেন, তাহলে আপনারা আমাদের এখানে 3টা অ্যাকাউন্ট দেয়া আছে, এই 3টার মধ্যে আপনারা দেখে নিন, এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে আপনারা এখনো সাহায্য পাঠাতে পারেন। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের বন্যা দুর্গতদের অবস্থা এখন এমন পর্যায়ে যে তাদের এখন পানি কমার সাথে সাথে আরো খাদ্য, বস্ত্র, বাসস্থানের দরকার। তাদের কোন আর্তনাদ আপনি বুঝতে পারবেন না। আমার এই বুক সমান পানির মধ্যে আমি ঘুরে এসেছি, নিজে দেখেছি। সম্ভব না, অনেক এলাকায় যাওয়াই সম্ভব না। গেলে হয় নিশ্চিত আমি মারা যাব। যাইনি, যাইতে পারিনি, চোখের জল ফেলেছি, কারণ উপায় নেই, করার কিছু নেই। আমি তো যেতে চাই, কিন্তু যাব কিভাবে? সেনাবাহিনীও হিমশিম খাচ্ছে। অতএব ওই অঞ্চলের মানুষগুলো যখন পানি ছেড়ে যাবে তখন তাদের ঘর কোথায়, বাড়ি কোথায়, বাচ্চারা কোথায়, শিক্ষা প্রতিষ্ঠান কোথায়, আল্লাহ ছাড়া কেউ জানবে না। অতএব আপনারা সহযোগিতা করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, সেই জায়গায় আপনারা দান করে তাদের পাশে দাঁড়াতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশনে আপনারা সেখানে সহযোগিতা করতে পারেন, তারা দিতে পারে। সরাসরি সেনাবাহিনীর ক্যাম্পে দিতে পারেন, তারাও দিতে পারে। এর বাহিরে আপনি নিজে দিতে পারেন, তাও দিতে পারেন। যদি তাও না পারেন, তাহলে শুধুমাত্র এই দাওয়াতটা আপনার কাছে থাকবে, সেটা হচ্ছে আমি যাচ্ছি। আমাদের গ্রুপের বিকাশ নাম্বার হচ্ছে 01621297462 01621297462। আবারও লেখেন 01621297462। এটাকে যদি এইভাবে বলি 0162129742, এই বিকাশ পার্সোনাল এবং রকেট হচ্ছে একই নাম্বার, শুধু ড্যাশ দিয়ে 2 লিখে দিবেন। এবং ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে 20503020279848। আবুল হোসেন মোহাম্মদ নেসারুল্লাহ, এই ব্রাঞ্চে আপনারা টাকা পাঠালে আমরা আবার নতুন করে আবার যাব। আমাদের হাতে যা এসেছিল আমরা সম্পূর্ণটাই গতকালকের পর্যন্ত বিতরণ করে এসেছি। আমরা 1000-এর উপরে, প্রায় 1300, সম্ভবত 1200 সামথিং আমরা সেখানে বিতরণ করার চেষ্টা করেছি। এর বাহিরেও আমরা পর্যাপ্ত পরিমাণ পানি, স্লাইন, তারপরে আপনার কি বলে মোমবাতি, এরপরে গ্যাস লাইট, এগুলো আমরা বিতরণ করেছি এবং খাদ্য প্যাকেট 1000-এর অধিক আমরা
বিতরণ করেছি। তার মধ্যে চাল, ডাল, কোনো জায়গায় চিরা, মুড়ি, মানে গুড়, তারপরে এইরকম বেসিক বিস্কিট, হ্যাঁ, এই জিনিসগুলো ছিল, চিনি, এগুলো দিয়ে আমরা বিতরণ করে এসেছি। এবং আপনারা আমার পেজে হয়তো সব আপডেট পেয়েছেন। ইউটিউবে একটা সমস্যা, পেজের সমস্যা, এক এক জায়গায় এক এক সমস্যা। পেজের সমস্যা হচ্ছে এই মুহূর্তে রিচ হচ্ছে না, কেউ জানতে পারে না। ইউটিউবের সমস্যা হচ্ছে ভিডিও দিলে কম রিচ হয়, লাইভ দিলে বেশি রিচ হয়। লাইভ দেওয়া আবার ওই জায়গায় গিয়ে যাচ্ছে না, আমি নিজে দিতেও পারতেছি না। আবার লাইভটা লম্বা না করলে আপনার কাছে যায় না। তো সব মিলে আপনারা হয়তো ঢুকে একটু দেখে আসবেন আমাদের অ্যাক্টিভিটিস গুলো। রাত 1টা 2টার পরেও আমরা কিন্তু সেখানে কাজ করেছি। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন এই আত্মমানবতার পাশে দাঁড়াই, লক্ষ লক্ষ অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। তাদের পাশে যে কোনো মূল্যে আপনাকে দাঁড়াতেই হবে। যদি দেশপ্রেমিক হন, যদি আল্লাহর প্রতি ভয় থেকে থাকে, যদি সম্পদের সামান্যতম আপনার নিজের সম্পদ থেকে মনে করেন যে আপনার এটা জনগণের অধিকার আছে, তাহলে তাদের পাশে আপনাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। না হয় আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আসুন আমরা সবাই মিলে দুস্থ মানবতার কল্যাণে তাদের পাশে দাঁড়াই। এবং আপনাদের কাছে আবারও বলছি, আমরা কমেন্টস বক্সে আবার পূর্ণাঙ্গ ডিটেলস দিয়ে দিব, সেখান থেকেও দেখে নেবেন। যদি কেউ ভুলে না যান, আবার আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, 01621297462, এটা বিকাশ পার্সোনাল, এবং রকেট হচ্ছে 01621297462-2, এটা হচ্ছে রকেট পার্সোনাল। আপনারা এখানে দিতে পারবেন। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে বাংলাদেশের এই মানুষদেরকে উদ্ধার করব। বন্যার্তদের পাশে এজন্যই দাঁড়াতে হবে। এই বন্যাটাও শেখ হাসিনার তৈরি, আওয়ামী লীগের তৈরি, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনাদের সাথে খেলা করতে চায়, আপনাদেরকে একটু বিপদে ফেলতে চায়। আমরা সম্মিলিতভাবে সেই বিপদ থেকে দেশকে রক্ষা করব। পারা যাবে ইনশাল্লাহ। সবাই লিখুন ইনশাল্লাহ, সবাই লিখুন আমিন, সবাই লিখুন আল্লাহু আকবার। এভাবে করে আমরা সবাই জবাব দিতে চাই এবং অংশগ্রহণ করতে চাই। মিনিমাম আপনি অন্ততপক্ষে 100, 1000, 2000, 5000, 10,000, আপনার সাধ্যের মধ্যে যা কুলায়, 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 50,000, আপনি অনেক বড় সম্পদের মালিক। কিন্তু এই বন্যায় পড়ে গেলে আপনার সম্পদ ভেসে যাইতো। আজকে আপনার সম্পদ রক্ষা আল্লাহ হয়তো করেছে, কিন্তু এই সম্পদের ভাগ আপনাকে জনগণের ঘর নির্মাণে, তাদের বাড়ি নির্মাণে, তাদের খাবারের জন্য দিতে হবে। না দিলে আরেকদিন আপনার কোনো অসুস্থতায় আপনার টাকা শেষ হয়ে যাবে, আপনার কোনো বিপদে আপনার অর্থ শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা কেউ দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না, টাকা পয়সা আমাদের কাছে থাকবে না, এই টাকা পয়সা শেষ হয়ে যাবে। দ্রুত আসুন সবাই মিলে জনগণের পাশে দাঁড়াই, জনগণের সাহায্য করি এবং এই বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসি। ছাত্র আন্দোলনের যে সকল নেতা গত পরশুদিন যে আনসারের বিশেষ করে ছেলেটার নাম আমি এই মুহূর্তে বলে গিয়েছি, নামটা কি, হাসনাত সহ যারা অসুস্থ হয়েছে, তাদের সকলের আশু রোগ মুক্তি কামনা করছি। হাসনাতকে সম্ভবত এই মুহূর্তে সেনাবাহিনীর কোন চিকিৎসা কেন্দ্রে CMH এ নিয়ে যাওয়া হয়েছে। আমি এই ছাত্র আন্দোলনের সকল নেতাদেরকে সেলুট জানাই। আমি আপনাদের পক্ষে, আমি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে আপনারা যেভাবে দেশকে পরিচালনা করছেন, দেশ যেভাবে আপনাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি আপনাদের সকল সৎ কাজের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে নির্দ্বিধায় প্রস্তুত। আপনাদের সর্ব অবস্থায় আপনাদের কম মঙ্গল কামনা করি। যারা কুচক্রী মহল, আল্লাহ পাক ওদের হাত থেকে আমার দেশকে, মাতৃভূমিকে, বাংলাদেশকে রক্ষা করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল নেতাদের সব জায়গা থেকে যারা জেল জুলুমের শিকার, তাদের আমি মুক্তি চাচ্ছি। আর একটা বিষয় আমি বারবার সেদিনও বলেছি কালবেলায়, বাংলাদেশের প্রায় 57 জনের অধিক বিদেশে আমাদের বন্ধুরা জেলের মধ্যে আটকা পড়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিছিল করতে গিয়ে। সেটা তার ভুলে হোক, সেটা তার অগোচরে হোক, সেটা তার ওই দেশের আইন না জানার কারণে হোক, আমরা মনে করি এটা একটি বিপ্লব ছিল। এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদের মুক্তি দরকার। আমার রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের শক্তি, এই শক্তির বিপক্ষে গিয়ে আমরা টিকে থাকতে পারবো না, রাজনীতি করতে পারবো না। অতএব আমাদের এই রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে অবহেলা করবেন না, তাদের পাশে দাঁড়ান। দ্রুত তাদের মুক্তির জন্য এম্বাসি এবং বিভিন্ন জায়গা থেকে উদ্যোগ নিয়ে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং সেনাবাহিনীর প্রধানের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আপনারা তাদের তালিকা করে যে কোনো মূল্যে তাদেরকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। রাষ্ট্র থেকে আহ্বান জানালে আমার বিশ্বাস যত বড়ই দেশ হোক, ওদেরকে সাধারণ ক্ষমার মধ্যে আনা সম্ভব হবে। আপনারা সেই কাজটি করবেন। আর রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনি 1 টাকা এই বন্যার্তদের দিলে এটা এই দেশের 25 টাকা, 27 টাকা, 100 টাকা পর্যন্ত হয়ে যায় কারেন্সি অনুযায়ী। অতএব আপনি এই দেশে বন্যার্তদের পাশে দাঁড়াবেন, পাশাপাশি সরকারি চ্যানেলে টাকা পাঠিয়ে রাষ্ট্রকে সুসংহত করবেন, ন্যায় নিষ্ঠার সাথে দেশকে চালাবেন, সৎ পথে চলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আবারও দিয়ে দিচ্ছি বিকাশ
016212974746 এখানে আপনারা বিকাশ করে জনতার সাহায্যে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি আপনার বন্ধুদেরকে ইউটিউব চ্যানেলে সংযুক্ত করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।